আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি, যেখানে আজকের পর্বে আমরা আলোচনা করব বোর্ড কোশ্চেন। দেখো, এখানে আমরা ঢাকা বোর্ড 2022 সালের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যদি চাও আমাদের এই বইটি অতি শীঘ্রই সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের প্রশ্নটা পড়ি। চল। করোনাকালীন সময়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল শিক্ষাজীবন শেষে মাশরুম ও স্ট্রবেরি চাষ শুরু করলো। দেখো, নোটের জিনিসগুলো হচ্ছে মাশরুম, স্ট্রবেরি চাষ শুরু করলো। পরবর্তী সময়ে সে তার বাড়ির পাশে পুকুরে রুই মাছ চাষ করতে থাকে। সে এখন সফল উদ্যোক্তা। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে ক নম্বরে কি বলছে, জীবাশ্ম বিজ্ঞান কি। খতে বলছে যে প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ। গতে বলছে যে উদ্দীপকের শেষের জীবটির নামকরণ। শেষের জীব বলতে রুই মাছের কথা বলছে। এরপর উদ্দীপকের জীবগুলোর রাজ্যতাত্ত্বিক তুলনা বিশ্লেষণ করো। জীব পাইছি আমরা তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা। এই তিনটার হচ্ছে রাজ্যতাত্ত্বিক বৈশিষ্ট্য, মানে এটা প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন, যেখানে ওই যে রাজ্যগুলো নিয়ে কথা বলছে। এখন দেখো যে ক খ গ ঘ এখানে নাম্বার বরাদ্দ আছে 1 2 3 4। এখন তোমরা কিভাবে লিখবা, এক নাম্বার প্রশ্নে মানে এক নাম্বার বরাদ্দ যেই প্রশ্নটায়, সেখানে হচ্ছে এক লাইন, মানে অর্থাৎ জ্ঞানমূলক একটা লাইন লিখবা। খ এর জন্য হচ্ছে 2 এর জন্য 2 প্যারা লিখবা, একটা জ্ঞানমূলক থাকবে আর একটা অনুধাবনমূলক, যেখানে একটু বর্ণনা দেওয়া লাগবে। এরপর গ ঘ 3 আর 4 এর জন্য এখানে তোমাকে মানে ভালোই বর্ণনা ব্যাখ্যা দেওয়া লাগবে। এখন চলো শুরু করি। যে জীবাশ্ম বিজ্ঞান কি জিনিস, এটা হচ্ছে তোমাদের জীবাশ্ম বিজ্ঞান, জীববিজ্ঞানকে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, ভৌত আর ফলিত, ওই জায়গার ভিতরে একটা টপিক ছিল। দেখো, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানী হলো জীবাশ্ম বিজ্ঞান। এটা তুমি শুধু এই জ্ঞানমূলক এই একটা লাইনে লিখবে, এখানে আর বেশি কথা লেখার কোনো দরকার নেই। 1 নম্বরের জন্য এতটুকু লিখলেই এনাফ। এরপর দেখো, খতে বলছিল প্রজাতির টিকে থাকার জন্য বিবর্তন কেন গুরুত্বপূর্ণ। বিবর্তন কেন গুরুত্বপূর্ণ, দেখো বিবর্তনই হচ্ছে যে বিবর্তনের কারণে কোনো একটা জীব পৃথিবীতে ওর আবর্তন, এরপরে ও টিকে থাকা, ও কি বিলুপ্ত হয়ে যাবে নাকি অভিযোজিত হয়ে পৃথিবীতে খাপ খাইয়ে থাকতে পারে, এই সবগুলাই হচ্ছে এই বিবর্তনের ভিতরেই বর্ণনাতে বলতে হবে। দেখো কি লিখছে, যে কোনো প্রজাতি বিবর্তনের পর্যায়ক্রমিক বিভিন্ন পরিবর্তনের মাঝে যত বেশি অভিযোজনক্ষম। অভিযোজন বলতে বুঝে হচ্ছে তুমি কতটুকু খাপ খাইয়ে টিকে থাকতে পারো, খাপ খাওয়ানোর ক্ষমতা আর কি। অভিযোজনক্ষম, তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি, তাই প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এটা তুমি জ্ঞানমূলকে বললা, প্রশ্নে চাইছে যে কেন গুরুত্বপূর্ণ, তুমি গুরুত্বপূর্ণ এতটুকু বলে দিলা, মানে কি জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটু ব্যাখ্যা দেওয়া লাগবে, যেহেতু এখানে 2 নাম্বার। দেখো ব্যাখ্যাতে এখানে আমরা কি তোমাদের জন্য আনছি, যে বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভবকালে দেখা যায় অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে যায়। উদাহরণ হিসেবে ডাইনোসর, ওরা ছিল অতীতে কিন্তু এখন নাই, বিবর্তনের ফলে হারিয়ে গেছে। দেখা গেছে সময়ের সাথে যে প্রজাতিটির টিকে থাকার ক্ষমতা যত বেশি, সে বিবর্তনের ধারায় তত বেশি টিকে থাকতে পারে। অর্থাৎ যে পরিবেশ, জীবন প্রবাহ, জনমিতির মানদণ্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে, অর্থাৎ যে যত বেশি অভিযোজিত হতে পারবে, সে তত বেশি টিকে থাকতে পারবে। তাহলে এইটাই হচ্ছে যে বলছে যে বিবর্তনের গুরুত্ব, এটাই হচ্ছে প্রজাতি টিকে থাকার জন্য। একটা প্রজাতি দেখো টিকে থাকলেও টিকে থাকতে পারলো না, যেমন ডাইনোসর, কিন্তু টিকে থাকার জন্য এই বিবর্তনটা দরকারি। এরপর দেখো গ নম্বরে কি বলছে, দেখো উদ্দীপকের শেষের জীবটির নামকরণের পদ্ধতি বলছে। শেষের জীবটা হচ্ছে রুই মাছ। এখন রুই মাছের নামকরণ বলতে হচ্ছে জীবের মানে প্রাণীর নামকরণ। এখন 2টা আন্তর্জাতিক সংস্থা আছে, একটা হচ্ছে ICBN আর একটা হচ্ছে ICZN। এখন রুই মাছ যেহেতু অ্যানিমেল, তাহলে হচ্ছে ওর নামকরণের পদ্ধতি ICZN কর্তৃক স্বীকৃত। কতগুলো নামকরণের পদ্ধতি আছে। ICZN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এটা আন্তর্জাতিক একটা সংস্থা যারা হচ্ছে প্রাণীর নামকরণ করে থাকে। সেই সংস্থাটা কতগুলো নিয়ম দিছে, দেখো ওই নিয়মগুলোই হচ্ছে মেনলি তোমাকে এই 3 নম্বরের জন্য লেখা লাগবে। চলো দেখি, 8টা পয়েন্ট আছে বইয়ে। 8টা পয়েন্টের ভিতর দেখো, শেষের জীবটি হচ্ছে রুই মাছ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। এইটার বৈজ্ঞানিক নাম মানে এই লাবিও রোহিতাটা যে ও নামটা পাইছে, এটা হচ্ছে আন্তর্জাতিক এই IC ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার এই সংস্থা কর্তৃক স্বীকৃত কতগুলো পদ্ধতি অনুসরণ করে পেয়েছে। ওই পদ্ধতিগুলোর ভিতরে 1 নম্বরে আছে যে ওর নামকরণটা অবশ্যই ল্যাটিন অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এরপরে দেখো, বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে। অর্থাৎ তুমি যদি লাবিও রোহিতা বলো, তাহলে রুই মাছকেই বুঝবা, অন্য কোনো জীবের এরকম নামকরণ করা যাবে না। একটা জীবের জন্য একটা নামই বরাদ্দ। যেমন অরাইজা স্যাটিভা বললে আমরা ধানে বুঝবো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বললে আমি বুঝবো, অর্থাৎ ইউনিক একটা নাম থাকবে। এরপর 3 নম্বরে কি বলছে দেখো, রুই মাছের বৈজ্ঞানিক নামে 2টি অংশ থাকবে।
দেখো একটা লাবিও আর একটা রোহিতা, দুইটা অংশে প্রথমটা হচ্ছে গণনাম, পরেরটা হচ্ছে প্রজাতির নাম। দুইটি অংশ থাকবে, এই যে এখানেই দেওয়া আছে যে প্রথম অংশ হচ্ছে গণ আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতির নাম। তাহলে লাবিওটা হচ্ছে গণ আর রোহিতা হচ্ছে ওর প্রজাতি। এরপরে 4 নম্বরে কি বলছে দেখো, রুই মাছের বৈজ্ঞানিক নামের প্রথম অংশে প্রথম অক্ষর বড় হাতের। এই যে দেখো একটা এখানে দেখো লাবিও বানানের এলটা হচ্ছে বড় হাতের, এল বড় হাতের, বাকি সব ছোট হাতের। এরপরে রোহিতা বানানটা যখন শুরু হবে তখন কিন্তু আরটা বড় হাতের দিয়ে দিও না, আরটাও ছোট হাতের, মানে একটা শুধু ক্যাপিটাল লেটার থাকবে গণনামের প্রথম লেটারটা, আর বাকি সব স্মল লেটার। এটাই বলছে, এটা একটা নিয়ম। তারপর বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময়, অর্থাৎ তুমি যখন টাইপ করবা তখন হচ্ছে এটা ইটালিক ফন্টে লিখতে হবে। আর হাতে যখন লিখবা, অর্থাৎ খাতায় তোমরা হাতে যখন লিখো ওইটা তখন হচ্ছে নিচে দুইটা আলাদা করে দাগ দিতে হবে, গণনামের নিচে একটা দাগ দিবা, প্রজাতির নামের নিচে একটা দাগ দিবা। এটা গেল আরেকটা নিয়ম। এরপরে দেখো যে বৈজ্ঞানিক নামের শেষে যে নামকরণ করছে, মানে যে বিজ্ঞানীটা এই নামটা প্রদান করছে বা উনি স্বীকৃতি পাইছে, ওনার নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লিখতে হয়। সংক্ষিপ্ত রূপটা লিখার পরে একটা ফুল স্টপ আর একটা কমা দিতে হয়। দেখো বিজ্ঞানীর নামটা সংক্ষিপ্ত রূপ লেখার পর একটা ফুল স্টপ আর একটা কমা দিবা। এরপরে হচ্ছে যত সালে ওই নামটা স্বীকৃতি পাইছে ওই সালটা উল্লেখ করতে হয়, কিন্তু সচরাচর ব্যবহার হচ্ছে আমরা এত কিছু লিখি না, শুধু ওই লাবিও রোহিতাটুকুই লিখি, যদিও এটা একটা নিয়ম। এরপর দেখো 7 নম্বরে কি বলছে, যে অনেকজন বিজ্ঞানী যদি এটার নামকরণ করে, ধরো তুমিও এই জীবটা নতুন একটা জীব খুঁজে পাইলে, আমিও খুঁজে পাইলাম, এখন তাড়াতাড়ি করে যে হচ্ছে আন্তর্জাতিক সংস্থার কাছে আগে হচ্ছে প্রদান করতে পারবে যে আমি এটা খুঁজে পেয়েছি, দেখেন তাড়াতাড়ি করে ও যদি স্বীকৃতি পেয়ে যায় তাহলে অগ্রাধিকার সূত্রে যে আগে নামকরণ করছে তার নামটাই হচ্ছে গৃহীত হবে। এটা একটা নিয়ম গেল। এরপরে হাতে লেখার সময়, মুদ্রণের সময় গেলেই তো সবগুলো। তাহলে এভাবে হচ্ছে আমরা যে কোনো একটা জীবের নামকরণ করতে পারি। রুই মাছের কথা যেহেতু বলছে, এভাবে হচ্ছে পয়েন্টগুলো লেখার পরে ফিনিশিংয়ে বলে দিবা যে উপযুক্ত এই নিয়মগুলো অনুসরণ করে আমরা রুই মাছের বৈজ্ঞানিক নাম বা নতুন দ্বিপদ নাম। এরপর দেখো ঘ নাম্বারে কি বলছিল, যে উদ্দীপকের জীবগুলোর রাজ্যতাত্ত্বিক তুলনা। এখানে 3টা জীবের কথা বলা আছে, মাশরুম, স্ট্রবেরি আর রুই মাছ। এই 3টা কে কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা তোমাকে প্রথমে ওদের নাম দেখেই বুঝতে হবে। এরপরে হচ্ছে ওদের রাজ্যের তাত্ত্বিক তুলনা বলতে হচ্ছে সবগুলোর বৈশিষ্ট্য দিয়ে তুমি তুলনা করতে পারো যে কোনটা বেশি উন্নত এরকম। চলো দেখি উত্তর কি এরকম দেওয়া আছে। এরকম বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস অথবা বোর্ড স্ট্যান্ডার্ড মানের উত্তর সহ তোমরা চাইলে আমাদের এই বইটায় পেয়ে যেতে পারো। তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা অতি শীঘ্রই সংগ্রহ করে নিতে পারো। দেখো প্রথমে যে মাশরুমের কথা বলা ছিল, মাশরুম হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই হচ্ছে 3 নাম্বার রাজ্যটা, মনেরা হচ্ছে 1 নাম্বার, প্রোটিস্টা, তারপর ফানজাই। এবার 3 নাম্বার রাজ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা আলোচনা করব। ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো দেখো, এদের হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত বলতে বুঝিয়েছে। নিউক্লিয়াসের যে নিউক্লিয় বস্তুগুলা ওগুলা হচ্ছে সব সুগঠিত অবস্থায় থাকে, নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে, ওগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে না। এইটাই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বোঝায়। এরপর দেখো ওরা হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানেই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তারপর এদের দেহ এককোষী মাইসেলিয়াম। মাইসেলিয়াম শব্দের অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ। মাইসেলিয়াম অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ। এরপরে এদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী, পরজীবী। স্থলজ মানে স্থলে বাস করে যারা, মৃতজীবী হচ্ছে যারা মৃত জীব থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে, আর পরজীবী হচ্ছে অন্য জীব থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকবে কিন্তু ওই জীবটা মৃত হবে না। এরপরে দেখো 3 নম্বরে বলছে, 4 নম্বরে বলছে যে কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে নির্মিত, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, তাই খাদ্য শোষণ পদ্ধতিতে দেখো ক্লোরোপ্লাস্ট না থাকলে হচ্ছে খাদ্য তৈরি করতে পারবে না। এজন্য আর এখানেই তো বলছিলাম যে মৃতজীবী আর পরজীবীর থেকে, পরজীবী বলতে ওদের থেকে খাদ্য শোষণ করে, তাহলে তো বুঝাই যাচ্ছে যে ওর ক্লোরোপ্লাস্ট নাই, এজন্য ও খাদ্য শোষণ পদ্ধতিতে গ্রহণ করে। এরপর দেখো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এরপরে প্লান্টি ছিল। প্লান্টির বৈশিষ্ট্য দিব যে উদ্ভিদ প্লান্টি মানে তো উদ্ভিদ, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী জীব। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ভ্রূণ সৃষ্টি হয়, তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস, এই কথাটা অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে সম্পন্ন হয় বলতে, যৌনজনন অ্যানাইসোগ্যামাস বলতে এরকম একটা প্রজনন পদ্ধতি যেখানে হচ্ছে 2টা গ্যামেট থাকবে, গ্যামেট 2টা দেখতে হচ্ছে আলাদা, অর্থাৎ গাঠনিকভাবে ভিন্ন কিন্তু জৈবনিকভাবে একই। এরকম 2টি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় সেই পদ্ধতিটাই হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এরপরে দেখো এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট। উদ্ভিদের প্রজনন অঙ্গ কি বলতো, ফুল, তার মানে এরা হচ্ছে সপুষ্পক। এরপরে দেখো রুই মাছ ছিল, যেটার জন্য আমরা দিব অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যটা। অ্যানিমেলিয়া এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বলতে হচ্ছে
সুগঠিত, এই জায়গায় সুগঠিত ওয়ার্ডটা দিও। সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। হ্যাঁ, এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর থাকে না, তারপরে প্লাস্টিড আর কোষ গহ্বরও নেই, কারণ এগুলো তো উদ্ভিদ বৈশিষ্ট প্রাণীতে তো এগুলো থাকে না, স্বাভাবিক। এরপরে দেখো প্লাস্টিড না থাকায় এরা হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিক বলতে বোঝায় হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে, মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আর যারা পারে তাদেরকে কি বলে? অটোট্রফিক বলে। এই কথাটা মনে রাখো। এরপরে দেখো খাদ্য গলদ্ধকরণ করে, মানে কি অ্যানিমেলরা কি করে? খাদ্য হচ্ছে গিলে খায়, ওইটাই বুঝেছে যে গলদ্ধকরণ করে। দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, তারপরে এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তাহলে আমরা 3টা জীবের রাজ্যতাত্ত্বিক তুলনা করতে বলছে, তাহলে 3টা জীবেরই হচ্ছে রাজ্যগুলোর বৈশিষ্ট্য লিখলাম। এগুলো পর্যালোচনা করলে, যেহেতু এইখানে 4 নাম্বার বরাদ্দ, সেহেতু তোমাকে এভাবে বর্ণনা করে লিখতে হবে। 4 নাম্বারের জন্য তুমি চেষ্টা করবা 4টা প্যারা লিখার। 4টা প্যারা অর্থাৎ বর্ণনা, মানে ভালো মতো বর্ণনা না দিলে এই 4 মার্কস মানে স্ট্যান্ডার্ড একটা মার্কস পাওয়া যায় না। তাহলে এখানেই হচ্ছে এটা শেষ একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 22-এর প্রশ্নটা আমরা সলভ করলাম। এই প্রশ্নটা যদি তুমি এভাবে আমি যেভাবে পড়ালাম এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, স্ট্যান্ডার্ড একটা মার্কস ওঠানো ইজি হবে। তাহলে তোমরা আমাদের এই বইটা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য আরও বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা আছে। সবার জন্য শুভেচ্ছা। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।